এরপরে রেকর্ডিং অন আছে। এখন তোমরা যদি চাও রেকর্ডিং অন থাকা অবস্থায় যে কোনো সময় তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। একজন বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? একবার দিলেই এনাফ, সেটা আমি পাবো, বারবার দিও না। তো আমরা যেটা করছি যে একটা একটা টপিক পিক করে একটা একটা করে একটা ক্লাসে একটা টপিক কভার করছি। তো আগের ক্লাসে 2টা ক্লাসে টার্নিং এবং একটা ক্লাসে ড্রিলিংটা পড়াইছি। ড্রিলিং এর ম্যাথ গুলো এখনো বাকি আছে, যেটা বলছিলাম ড্রিলিং এবং মিলিং মোটামুটি সিমিলার, সে কারণে সেই 2টা প্রসেসের ম্যাথ গুলো আমরা একটা ক্লাসে কভার করব, ঠিক আছে? আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে মোহাম্মদ আবিদ, তোমার ভিডিও অফ করো। তো আজকের ক্লাসে যেটা বলছিলাম যে আমাদের ড্রিলিং টা কমপ্লিট হয়েছে। আজকের ক্লাসে আমরা মিলিং অপারেশনটা দেখবো। মিলিং অপারেশনটা তোমাদের জন্য কম্পারেটিভলি একটু নতুন, কারণ তোমরা হয়তো এটার এক্সপেরিমেন্ট করো নাই। বি সেকশনে যারা আছো তাদেরটা আমি বলতে পারবো যে তোমার ওয়ার্কশপ প্র্যাকটিসে 4 নাম্বার এক্সপেরিমেন্ট সম্ভবত হয়, 4 নাম্বারটাও হয় নাই, 3টা হয়েছে। তো মিলিং অপারেশনটা তোমাদের জন্য কম্পারেটিভলি নতুন। বাট যারা ড্রিলিং এবং টার্নিং এর ক্লাসগুলো করছো তাদের জন্য অতটা ডিফিকাল্ট মনে হবে না, কারণ এই জিনিসটা মোটামুটি আগেরটার সাথে মিলায়া পড়াটা ইজি, ঠিক আছে? তো নরমালি একটা মেশিনিং অপারেশনে যে জিনিসগুলো আমি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে পছন্দ করি বা তোমাদেরকে যে জিনিসগুলো ফার্স্টেই একটু নোট ডাউন করতে বলি, সেগুলো হচ্ছে যেখানে কোন ধরনের কাটিং টুল ইনভলভ, ঠিক আছে? সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কিনা মাল্টিপল পয়েন্ট কাটিং টুল, এবং এখানে স্পিড এবং ফিড মোশনটা কই দেয়া হচ্ছে, এবং টুলটা কোথায়, টুলের পজিশনটা কোথায়, এবং ওয়ার্কপিসের পজিশনটা কোথায়। মোটামুটি মেশিন গুলা একইভাবেই কাজ করে। মূল কাজটা হচ্ছে, মেশিনের মূল কাজ হচ্ছে স্পিড এবং ফিড মোশনটা প্রোভাইড করা, এবং প্রসেসের ভেরিয়েশনের সাথে সাথে একটু একটু মেশিনের মধ্যে ভেরিয়েশন থাকে। তো যে জিনিসগুলো আমরা নোট ডাউন করি, ফার্স্ট অফ অল মিলিং প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা মাল্টিপল পয়েন্ট কাটিং টুল ইউজ করি, ঠিক আছে? আগে যখন আমি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টিপল পয়েন্ট কাটিং টুলটা পড়াইছিলাম, তখনও দেখছিলাম কি এখানে অনেকটা রোটেটিং কাটার ইউজ করা হয় যেখানে অনেকগুলা ব্লেড থাকে, ঠিক আছে? আমরা যদি কোনো গিয়ার দেখি, গিয়ারের মধ্যে যেরকম থাকে বা হেক্সাগোনাল শেপের যে নাট গুলা থাকে, সেখানে যেরকম অনেকগুলা ব্লেড থাকে, ঠিক আছে? সেরকম এখানে বেশ কয়েকটা ব্লেড থাকে। তোমরা যারা ব্লেন্ডার দেখছো, ব্লেন্ডারের মধ্যে যে একদম নিচে যে কাটার থাকে, সেখানে দেখবে যে জিনিসটা রোটেট করে, সেখানে অনেকগুলা ব্লেড থাকে, রাইট? আমাদের যে ব্লোয়ার আছে বা নর্মাল সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানের মধ্যেও কি থাকে, 3টা ব্লেড থাকে, রাইট? সেরকম ভাবে একটা মিলিং কাটারের মধ্যে অনেকগুলো ব্লেড থাকে, সেখানে মধ্যে 16টা থাকতে পারে, 24টা থাকতে পারে, 32টা থাকতে পারে, 48টা থাকতে পারে, এরকম ব্লেড থাকে, ঠিক আছে? তো মিলিং এ আমাদের যে কাটিং টুলটা থাকে, সেই কাটিং টুলের মধ্যে রোটেশন মোশনটা দেয়া হয়। তো এসেনশিয়ালি এখানে কি করা হচ্ছে, যে স্পিড মোশনটা দেয়া হচ্ছে কাটারের মধ্যে, মিলিং কাটার বা কাটিং টুলের মধ্যে, ঠিক আছে? এই জিনিসটা নোট ডাউন করে রাখো যে স্পিড মোশনটা আমরা কাটারের মধ্যে দিচ্ছি, এবং আমাদের যতটুকু কাটতে হবে সেই কাটিং রিকোয়ারমেন্টস অনুযায়ী ফিড মোশনটা দেয়া হয় ওয়ার্কপিসের মধ্যে। ওকে, তো এটা হচ্ছে কমপ্লিটলি ইন কন্ট্রাস্ট টু টার্নিং প্রসেস। টার্নিং প্রসেসে যেটা হতো যে ফিড মোশনটা দেয়া হতো টুলের মধ্যে এবং স্পিড মোশনটা দেয়া হতো ওয়ার্কপিসের মধ্যে। মিলিং এ একদম হচ্ছে তার অপোজিট। ওকে, তো মিলিং এর এই জিনিসগুলো হচ্ছে মিলিং এর মেইন ডিস্টিংগুইশিং ফিচার। এখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আগে আমরা টার্নিং এর মধ্যে আমরা কি করতাম, ডায়ামিটার রিডিউস করতাম, রাইট? এখানে আমরা যেটা করি, কোনো একটা ফ্ল্যাট সারফেস আছে, ফ্ল্যাট সারফেসের উপরের পোরশন থেকে ম্যাটেরিয়াল রিমুভ করা হয়। তার মানে আমরা এখানে একটা ফ্ল্যাট সারফেস তৈরি করি বা স্মুথ সারফেস তৈরি করি, ঠিক আছে? মানে জাস্ট প্রপারলি ম্যাটেরিয়ালের টপ সারফেস থেকে, যে ওয়ার্কপিস আছে ওয়ার্কপিসের টপ সারফেস থেকে, অথবা অনেক সময় সাইডেও কাজ করা যায়, সাইডের পোরশন থেকে আমরা ম্যাটেরিয়াল রিমুভ করি। মেইন পারপাসটা হচ্ছে যে আমরা সারফেসটাকে স্মুথ করব, সারফেসের টপ থেকে ম্যাটেরিয়াল রিমুভ করব, সেটাই হচ্ছে আমাদের এখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট পারপাস, ঠিক আছে? তো মেইনলি প্লেন সারফেসই তৈরি করা হয়। এছাড়া আমরা কাটারের শেপ অথবা কাটারকে যে আমি আমার আগে বলছি ওয়ার্কপিসের মধ্যে
ফিড দিচ্ছি, তো ফিডটাকে যদি একটু ভেরিয়েশন আনা যায় সেখানের মধ্যে, সেসব করে আসলে ডিফারেন্ট ম্যাটেরিয়াল শেপ কাটা যায়, বাট মেইনলি প্লেন সারফেসই কাটাটা হচ্ছে এখানে কমন। ঠিক আছে? সো ওকে, আমাদের এটা একটা নর্মাল ম্যাটেরিয়াল হয়, আমি আসলে এই পোর্শনটাতে ম্যাটেরিয়াল রিমুভ করতে চাচ্ছি। ঠিক আছে? তো টপ থেকে ম্যাটেরিয়াল রিমুভ করতে চাচ্ছি। তো এখানে যেমন দেখবা একটা ম্যাটেরিয়ালের অলরেডি থিকনেস অনেক বেশি ছিল, সেখান থেকে আমি কি করলাম, থিকনেসটা কমানো হচ্ছে আমার পারপাস। ঠিক আছে? তো এটা হচ্ছে কাটিং টুল, এটা হচ্ছে কাটিং টুল, রোটেটরি কাটিং টুল, যেখানে অনেকগুলা মাল্টিপল পয়েন্ট কাটার আছে, এবং সেটাকে আমি এই পোর্শন থেকে মেটেরিয়ালটা অলরেডি রিমুভ হয়ে গেছে, এই পোর্শন থেকে মেটেরিয়াল রিমুভ হয়ে গেছে। তো আমি কি করছি এখানে, আসলে রোটেটরি একটা কাটার আছে, সেটা রোটেশন হচ্ছে কোন দিকে, এই দিক বরাবর, রাইট? দিক বরাবর যখন রোটেশন হচ্ছে, আমি ওয়ার্কপিসটাকে ফিড দিচ্ছি কোন দিকে, এইদিকে। ওকে, তো যত বেশি রোটেশন হচ্ছে, রোটেশনের সাথে সাথে আমি ওয়ার্কপিসটাকে ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছি। তো যখনই কাটারটা ওয়ার্কপিসের টাচে আসছে, সেখান থেকে টপ সারফেস থেকে ম্যাটেরিয়াল রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, সবাই একটু মিউট করে রাখো প্লিজ। ওকে, সো সিমিলারলি এখান থেকে ম্যাটেরিয়াল রিমুভ হচ্ছে। ঠিক আছে? এইটার ক্ষেত্রেও সেম, টপ সারফেসে আমরা কাজ করছি। যদি আমরা চাই তাহলে এই সারফেসেও কাজ করা পসিবল, এই সারফেসেও কাজ করা পসিবল, বাট মেইনলি একটা মিলিং অপারেশনে টপ সারফেস থেকে ম্যাটেরিয়াল রিমুভ করা হয়। এবং যে জিনিসটা বললাম, যে লোকেট করার বিষয়গুলো হচ্ছে যে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল এবং স্পিড মোশন ফিড মোশনটা কোথায়। ঠিক আছে? এখন আসি মিলিং এর টাইপস। ঠিক আছে? মিলিং এর টাইপস হচ্ছে মেইনলি দুই ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে মিলিং অপারেশনের ক্লাসিফিকেশন, একটা হচ্ছে মিলিং অপারেশনের ক্লাসিফিকেশন, একটা হচ্ছে মিলিং প্রসেসের ক্লাসিফিকেশন। ঠিক আছে? আমরা ফার্স্টে অপারেশনের ক্লাসিফিকেশন গুলো দেখবো, এরপরে প্রসেসের ক্লাসিফিকেশন। এটাই হচ্ছে মিলিং। এখানে আলাদাভাবে তোমাকে টার্নিং প্রসেস যতটুকু ডেপথে পড়তে হয়, মিলিং এ ততটুকু ডেপথে পড়তে হয় না, কারণ টার্নিং প্রসেস থেকেই আসলে মেইনলি সবগুলা আসে। মেইনলি যখন আমরা টার্নিং অপারেশন থেকে যে জিনিসটা আমরা করতে পারি না, সেটা হচ্ছে সারফেস রিডাকশন। ঠিক আছে? যে কোনো ম্যাটেরিয়ালের থিকনেসটা আমি কমাইতে পারি না, শুধুমাত্র ডায়ামিটার রিডিউস করতে পারি। সেই রিকোয়ারমেন্টস থেকে আসলো যে আমাকে এখন আসলে চিন্তা করতে হবে কিভাবে আমি টপ সারফেসে কাজ করতে পারি, সেখান থেকে মিলিং প্রসেসটা আসলো। ওকে, তো এখন মিলিং মিলিং অপারেশন এবং মিলিং প্রসেস। ঠিক আছে? প্রসেস হচ্ছে যে কোন ওয়েতে আমি মেটেরিয়ালটা রিমুভ হচ্ছে সেটা, আর মিলিং অপারেশন হচ্ছে যখন আমি একজন অপারেটর কাজ করবে, সে কিভাবে টুলটাকে অ্যালাইন করবে ওয়ার্কপিসের সাথে, মানে টুলের পজিশনটা কি রকম। টুলের পজিশনের উপর ডিপেন্ড করে মিলিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পেরিফেরাল মিলিং আর একটা হচ্ছে ফেস মিলিং। ঠিক আছে? নরমালি আমি এত কিছুতে যাই না, সবচেয়ে সিম্পলি যদি বুঝতে হয় পেরিফেরাল মিলিং কোনটা এবং ফেস মিলিং কোনটা, যদি একটা সিলিন্ড্রিকাল, এখানে টুলগুলো তো দেখতেই পাচ্ছ, টুলগুলো হচ্ছে সিলিন্ড্রিকাল, মানে টুলগুলো হচ্ছে রাউন্ড শেপের, ঠিক না? তো যখন একটা কাটিং টুল থাকবে এবং কাটিং টুলের পেরিফেরি মানে পরিধি বরাবর যখন ব্লেড গুলা কাটা থাকবে, মানে কাটিং পয়েন্ট গুলা যখন তার পরিধি বরাবর থাকবে, তখন সেটাকে বলা হবে পেরিফেরাল। ঠিক আছে? স্যার এই অংশটা একটু আবার বল। হ্যাঁ, বলছি, সমস্যা নাই। পেরিফেরাল মিলিং হচ্ছে যেখানে একটা কাটিং টুলের, একটা সিলিন্ড্রিক্যাল কাটিং টুলের পরিধি বরাবর ব্লেড কাটা থাকবে, তখন সেটাকে বলা হবে পেরিফেরাল মিলিং। যেমন দেখো, ব্লেড বলতে বোঝাচ্ছে আমি কাটিং টুলের যে প্রত্যেকটা কাটিং পয়েন্ট গুলা আছে। ঠিক আছে? যেমন এখানে একটু খেয়াল করো, এটা তো একটা কাটিং টুল, রাইট? এখানের মধ্যে দেখো তার পেরিফেরি মানে যেখানে তার পরিধি আছে, এটা যদি একটা কাটিং টুল হয়, তার পুরো পরিধি বরাবর যদি কাটিং মানে টুলগুলা কাটা থাকে, তাহলে সেইটাকে বলা হবে পেরিফেরাল মিলিং। ঠিক আছে? সো এই ফার্স্ট যে ড্রয়িংটা,
সেটা হচ্ছে পেরিফেরাল মিলিং। আর সেকেন্ডটা হচ্ছে ফেস মিলিং, অথবা অনেক সময় এটাকে এন্ড মিলিং বলা হয়। কারণ এখানে যেটা করা হয়, একটা কাটিং টুল আছে, সেম সিলিন্ড্রিক্যাল কাটিং টুল, বাট তো এই ক্ষেত্রে এটা পেরিফেরি বরাবর না কেটে এটা জাস্ট ফেস, ঠিক আছে, এই অংশ পোর্শনটা ফেস, বা এটাকে যদি আমি এন্ড চিন্তা করি, তার এন্ডে মানে তার শেষে ব্লেড গুলা কাটা আছে। ওকে, তো যে কাটিং টুলটা আছে সেই কাটিং টুলের উপর ডিপেন্ড করে দুই ধরনের মিলিং প্রসেস আছে। একটা হচ্ছে পেরিফেরাল মিলিং, আর একটা হচ্ছে ফেস মিলিং। পেরিফেরাল মিলিং এ দেখো তার পেরিফেরি বরাবর বা তার লেংথ বরাবর টুলগুলা কাটা আছে, ঠিক আছে, তার মানে এই বরাবর কাটা আছে। আর ফেস মিলিং এ শুধুমাত্র পেরিফেরিতে থাকবে না, সেটা তার ফেসে মানে টুলের এন্ডে, ঠিক আছে, মানে টুলের নিচের পোর্শনে কাটা আছে, ঠিক আছে, এই যে ব্লেড গুলা টুলের একদম নিচে লাগানো। তো এই জন্য যখন আমরা পেরিফেরাল মিলিং করব, পেরিফেরাল মিলিং করার সময় ওয়ার্কপিসের উপর অনেকটা দেখতে পাচ্ছ যে টুলটা অনেকটা শোয়ানো, ঠিক আছে, তার মানে ওয়ার্কপিসের যে এক্সিস আছে সেটার সাথে একই প্যারালালে থাকবে পেরিফেরাল মিলিং এর ক্ষেত্রে, ঠিক আছে। আর ফেস মিলিং এর ক্ষেত্রে কি হবে, ওয়ার্কপিসের যে সারফেস আছে সেটার সাথে উপরে থাকবে, সেটার সাথে পারপেন্ডিকুলারলি ফেস থাকবে, ঠিক আছে। তো সেই জন্য সেটার নাম হচ্ছে ফেস মিলিং, কারণ ফেসের মধ্যে টুলের ফেসের মধ্যে ব্লেড গুলা কাটা আছে। আর পেরিফেরাল মিলিং এর মধ্যে তার পুরো পেরিফেরি, তার পরিধি বা তার বডি বরাবর কাটা আছে, ঠিক আছে। আরো কিছু ফিগার দেখলে তোমরা বুঝতে পারবা, আরো ক্লিয়ার হবে। সো পেরিফেরাল মিলিং হচ্ছে এমন একটা মিলিং প্রসেস যেখানে টুলটা কিসে থাকবে, টুলটা সারফেসের সাথে প্যারালালি থাকবে। যেমন তুমি এখানে দেখো, যেমন দেখো এটার ক্ষেত্রে ওয়ার্কপিসটা যে সারফেস আছে ওয়ার্কপিসের সারফেসের সাথে একদম প্যারালালি, ঠিক আছে, ওয়ার্কপিস সারফেসের সাথে প্যারালালি টুলটা রাখা আছে এবং ম্যাটেরিয়ালটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ফেস মিলিং এর ক্ষেত্রে যেটা হয়, ফেস মিলিং এর ক্ষেত্রে পারপেন্ডিকুলারলি রাখা হয়, ঠিক আছে। মানে আমার যদি ওয়ার্কপিস যেটা আছে ওয়ার্কপিসের সাথে দেখো, ওয়ার্কপিসের সারফেসের সাথে টুলটা সবসময় পারপেন্ডিকুলার ওয়েতে আছে, ঠিক আছে। এখন এই জিনিসটা শুনে অথবা পিকচার দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট, রাইট? আমাদের হয়তো সেইভাবে চিন্তা করাটা তোমাদের জন্য সহজ হচ্ছে না, সেজন্য একটু ওয়েট করো 1 মিনিট। ওকে, এখানে একটা আমি ভিডিও শো করব তোমাদেরকে বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য। সেটা যদি ফুল স্ক্রিন দেই সুবিধা হয়। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে ওয়ার্কপিসটা আছে এটা হচ্ছে আমাদের একটা পেরিফেরাল মিলিং। ওকে, তো পেরিফেরাল মিলিং এর ক্ষেত্রে যেটা হয়, আচ্ছা ফার্স্টে আমি ভিডিওটা একটু প্লে করে নিই, ভিডিওটা একটু দেখো, এরপরে আমি এক্সপ্লেইন করব, মানে ভিডিও সাউন্ডটা অফ করে। ওকে, প্রথমে একটু দেখো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, ফার্স্টে আমাদের যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে, যে এখানে একটা পেরিফেরি বরাবর কাটা আছে। ওকে, যে কাটিং টুলটা আছে সেটার পুরো সারফেসে ব্লেড কাটা আছে, এই জিনিসটা আমরা ফার্স্টে দেখলাম। তো এখানে বুঝতে পারলাম আমরা পেরিফেরাল মিলিং। আচ্ছা, আরেকটু বোঝার ওয়েটা কি হচ্ছে, দেখো যে সারফেসটা আমি বললাম যে আমার যে সারফেস থেকে ম্যাটেরিয়াল রিমুভ হচ্ছে সেটা হচ্ছে এটা, আমার কার্সারটা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা এটার সাথে একদম
প্যারালালি আছে, ঠিক আছে? এটা যেদিক বরাবর সারফেসটা যেদিক বরাবর মুভ করা আছে, আমি এক্স্যাক্টলি সেই দিক বরাবরই টুলটা আসতেছে, ঠিক আছে? এখন কিন্তু একটা জিনিস এখানে ভিডিও দেখলে মনে হবে যে টুলটা মুভ হচ্ছে। টুলটা কিন্তু মুভ হচ্ছে না। আমার দাঁড়াও ভিডিওতে সাউন্ড অফ করে দিই। দেখো, যেদিক বরাবর আমি রোটেশন হচ্ছে, আমি সেদিক বরাবর কিন্তু এখানে ওয়ার্ক পিসটাকে নিয়ে যাচ্ছি। ওকে, ওয়ার্ক পিসটা মুভ করতেছে। সো ওয়ার্ক পিসের মুভমেন্টটা দেখো এক্স্যাক্টলি সারফেস যেদিকে আছে, মানে কাটিং টুলটা যেদিকে রোটেশন হচ্ছে এক্স্যাক্টলি তার দিকে প্যারালালি আছে। মানে দুইটা একটাকে অনেকলি আমি বলতে পারি যে ওটাকে আমি এটার উপর জাস্ট প্লেস করছি, রাইট? তো এখন এই জন্য বলা হচ্ছে এটা পেরিফেরাল মিলিং, এবং এখানে সারফেস দুইটা একটা একটার সাথে প্যারালাল। ওকে, তো তোমার দেখো যে সারফেসের যে হাইটটা ছিল সেটা যখন ম্যাটেরিয়াল আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে সেখান থেকে সারফেসটা কমে যাচ্ছে। টার্নিং এ আমরা কি করছিলাম, ডায়ামিটার রিডিউস করছিলাম। এখানে আমরা কি করতেছি, একটা ফ্ল্যাট সারফেস তৈরি করতেছি, একদম উপরে সারফেসে আমরা কাজ করছি। তো এটা হচ্ছে পেরিফেরাল মিলিং। ওকে, তো এখন পেরিফেরাল মিলিংটা যদি বুঝতে পারো তাহলে দেখবা নেক্সট টাইম যে আমি ফেস মিলিংটা দেখাবো, ফেস মিলিংটা একটু ইজিয়ার হবে বোঝা, ঠিক আছে? স্যার এই মাধ্যমে স্যার একসাথে কত মিটার অবধি কাটতে পারবো আমরা এক ম্যাটেরিয়ালের? এটা আমাদের যতটুকু দরকার রিকোয়ারমেন্টস অনুযায়ী কাটিং টুলের সাইজ বড় নিতে পারবো, ছোট নিতে পারবো। মেশিনের মধ্যে রিকোয়ারমেন্টস আছে, কোনো মেশিন আছে বড়, কোনো মেশিন আছে ছোট। আচ্ছা, সো ফেস মিলিং এর ক্ষেত্রে কি বলছিলাম, ফেস মিলিং এর ক্ষেত্রে বলছিলাম যে আমার পেরিফেরিতে তো থাকবেই, পেরিফেরির সাথে সাথে ফেসে বা টুলের এন্ডে, টুলের শেষে, টুলের মাথায় ব্লেড গুলা কাটা থাকবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কি করব, টুলের মাথায় যদি থাকে আমার ব্লেড গুলা কাটা, তাহলে আমাকে কি করতে হবে, সেটাকে পারপেন্ডিকুলারলি সেট করতে হবে। তো এখন একটা তোমরা ফেস মিলিং অপারেশন দেখবে, এটা অটোমেটিক ফেস মিলিং মেশিন, সো অনেক অ্যাডভান্সড। Consists of an arbor, two drive screwing head, steel and brass materials that dry, while aluminum, stainless steel, and titanium should be cut with an appropriate lubricant or coolant. The FM45 indexable phaser shown here is manufactured by Phaser Machine Companies. It uses square inserts tilted 45 degrees. Each insert has 4 cutting edges, can be rotated 90 degrees to expose a fresh cutting edge. ওকে, এখন যে জিনিসটা ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে, এই যে কাটিং টুল আগে কোন জায়গায় ছিল, আগে হচ্ছে যে কার্সারটা দেখা যাচ্ছে তো এই পোরশন গুলাতে ছিল, ঠিক না? তো সেটাকে আমি অনেকটা পারপেন্ডিকুলার সেট না করে প্যারালাল কাটিং সারফেসের সাথে প্যারালাল সেট করছিলাম, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে ব্লেড গুলা কোন জায়গায় কাটা, আমার যে কাটিং টুল আছে এইটার একটা মাথায় বা শেষ দিকে, ঠিক না? একটা তার এন্ডে বা তার ফেসে কাটা। তো এই জন্য এই ক্ষেত্রে আমি কি করব, এই ধরনের কাটিং টুল যখন আমি ইউজ করব তখন সেটাকে আমি লম্বালম্বি সেট করব, মানে পারপেন্ডিকুলার সেট করব, ঠিক না? এই জন্য যাতে আমার টুলের যে ব্লেড গুলো আছে সেটা ম্যাটেরিয়ালের সাথে কন্টাক্টে যেন আসতে পারে। এই ক্ষেত্রে এই জন্য এটা হচ্ছে ফেস মিলিং। ফেস মিলিং এ কাটিং টুলের যে পজিশনটা হবে সেটা হবে কাটিং সারফেসের সাথে প্যারালাল, এবং রোটেশন হবে, আগেও বলছি এই ক্ষেত্রে স্পিড মোশনটা হচ্ছে টুলের মধ্যে। যখনই আমি মেশিনটা অন করছি, অন করার সাথে সাথে রোটেশনটা শুরু হয়েছে, রাইট? এটা হচ্ছে তার রিকোয়ার্ড স্পিড মোশন, এবং এখন রোটেশন হচ্ছে তার সাথে আমি কি করতেছি, ওয়ার্কপিসটাকে ফিড দিচ্ছি। আমার যে জায়গায় ম্যাটেরিয়াল রিমুভ করা দরকার এক্স্যাক্টলি সেই জায়গায় অনুযায়ী সেই দিক বরাবর ফিড দিচ্ছি যাতে ম্যাটেরিয়ালটা রিমুভ হয়ে যায়। তো এই জন্য এটা হচ্ছে ফেস মিলিং অপারেশন। কারণ ফার্স্ট অফ অল দুইটা মেইনলি পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং এর মধ্যে দুইটাই পার্থক্য। একটা হচ্ছে পেরিফেরাল মিলিং এ যে কাটিং টুল আছে সেই কাটিং টুলের একদম পেরিফেরি বরাবর ব্লেড গুলা কাটা থাকবে, ফেস মিলিং এ তার ফেসে ব্লেড গুলা কাটা থাকবে। আর পেরিফেরাল মিলিং এর ক্ষেত্রে, আচ্ছা ফেস মিলিং এও কিন্তু পেরিফেরি অনেক সময় পেরিফেরি বরাবর টুল কাটা থাকে, বাট মেইনলি সেখানে ফেসে থাকবে। ওকে, আরেকটা ডিফারেন্স হচ্ছে যে পেরিফেরাল মিলিং এ সারফেসের সাথে কাটিং টুলের পজিশনটা প্যারালাল থাকবে, আর এখানে সারফেসের সাথে মানে ওয়ার্কপিসের সারফেসের সাথে ফেস মিলিং এর ক্ষেত্রে টুলের পজিশনটা পারপেন্ডিকুলার থাকবে। এইটাই হচ্ছে মেইন পার্থক্য
পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং এর মধ্যে। আচ্ছা, যে দুইটা ভিডিও দেখালাম সেখান থেকে কি মোটামুটি ক্লিয়ার হয়েছে পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং এর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা জি স্যার। স্যার ভিডিওটা দেখে ভালো বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এটা সমস্যাটা হচ্ছে কি যে ল্যাবটা আমাদের তো ল্যাব করা যাচ্ছে না। যখন ল্যাব একই সাথে ল্যাবও হতো, থিওরি হতো, তো এইজন্য আমাদের এত কষ্ট করতে হতো না। সো সবসময় অল্টারনেটিভ চিন্তা করতে হচ্ছে, এই জন্য ভিডিওটা দেখাইলাম। আর ল্যাবেও অনেক সময় আমরা ভিডিও দেখাই, যদি কোনো অ্যাডভান্সড কোনো মেশিন যদি আমাদের কাছে না থাকে, বা সাপোজ সেইটা ক্ষেত্রে মনে করো অপারেশনটা একটা ধরনের অপারেশন হচ্ছে, আরেকটা ধরনের অপারেশনের ক্ষেত্রে আমরা এটা করি। তো যেহেতু ল্যাবে এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছ না, আমাদের এখন ল্যাবে দুইটা মিলিং মেশিন আছে, নতুন একটা মিলিং মেশিন আসছে। তো মিলিং অপারেশনটা খুব ভালোভাবেই ল্যাবে করানো যেত এক্সপেরিমেন্ট, এবং করানো হবে ইনশাআল্লাহ যখন সুবিধা হবে। বাট আপাতত থিওরি বোঝার জন্য যতটুকু ল্যাবে নলেজ তোমাদের লাগবে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন যেহেতু আমরা বুঝতে পারলাম পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং গুলা কি, পেরিফেরাল মিলিং এর মধ্যেও আবার 5 ধরনের অপারেশন আছে। ঠিক আছে, এখন এগুলা বুঝা একদম সিম্পল হয়ে যাবে। পেরিফেরাল মিলিং যেহেতু আমাদের মাথায় রাখতে হচ্ছে কি, প্রত্যেকটা পিকচার দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যে আমাদের যে হুইল গুলা আছে, গাড়ির চাকা যেরকম থাকে, গাড়ির চাকার মতো পুরোপুরি তার গাড়ির চাকার যে হুইলটা আছে, হুইলের সব দিকেই টিথ কাটা আছে। ঠিক আছে, তো এখানে দেখো তার প্রত্যেকটার ক্ষেত্রে একটু ডিফারেন্সটা আছে টুলের সেটআপে। ঠিক আছে, প্রথমটা যেটা স্ল্যাব মিলিং, সেটা হচ্ছে সবচেয়ে বেসিক ফর্ম অফ পেরিফেরাল মিলিং। এখানে কি হয়, এখানে যে কাটিং টুলের উইডথটা আছে সেটা ওয়ার্কপিসের উইডথের চাইতে বেশি হয়। ঠিক আছে, যেমন দেখো কাটিং টুলের উইডথটা হচ্ছে এতটুকু, রাইট? এতটুকু এতটুকু হচ্ছে কাটিং টুলের উইডথ, আর ওয়ার্কপিসের উইডথটা হচ্ছে এতটুকু। তো তার মানে ওয়ার্কপিসটার চাইতে টুলের উইডথটা বাড়তি থাকে। ঠিক আছে, এই ধরনের প্রসেসের নাম হচ্ছে স্ল্যাব মিলিং। আর স্লট মিলিংটা হচ্ছে একদম অপোজিট। স্লট মিলিং এর মধ্যে কি হয়, স্লট মিলিং এর মধ্যে ওয়ার্কপিসের যে উইডথ আছে তার চাইতে টুলের উইডথ আরো কম হয়। তো তাইলে তার মানে কি হবে, তার মানে হচ্ছে আমার যদি একটা ম্যাটেরিয়াল এরকম থাকে ওয়ার্কপিস, সেখান থেকে যদি আমি টুলটা যদি এরকম সেটআপ থাকে যেখানে উইডথটা কম, তখন কি হবে আসলে, তখন এই জিনিসটাকে যখন আমি রোটেশন করাবো এবং ওয়ার্কপিসটাকে এখানের মধ্যে সেট করে এই দিক বরাবর ফিড দিয়ে যাব, তখন কি হবে আসলে, এখানের মধ্যে একটা স্লট কাটা হয়ে যাবে। এই জিনিসটার নামই হচ্ছে স্লট। ঠিক আছে, স্লট মিনিং মানে এখানে হচ্ছে সাপোজ একটা গ্যাপ সৃষ্টি করা। ঠিক আছে, এই প্রসেসটার নাম হচ্ছে স্লটিং প্রসেস, বা অনেক সময় বলা হয় স্লট মিলিং, যেখানে ওয়ার্কপিসের উইডথের চাইতে টুলের উইডথটা ছোট হবে। ঠিক আছে, সাইড মিলিং এর ক্ষেত্রে সেম টুলটা ইউজ করা হয়। স্লটিং এ যে ধরনের টুল ইউজ করা হয়, সাইড মিলিং এও সেম টুল ইউজ করা হয়। বাট স্লটিং এর ক্ষেত্রে সাপোজ আমি এখানের মধ্যে স্লট কাটতেছি, রাইট, অথবা এখানের মধ্যে স্লট কাটতেছি, অনেক জায়গায় স্লট কাটা সম্ভব। বাট এই কাজটাই যখন আমি টুলটাকে একদম সাইডে সেট আপ করবো, ঠিক আছে, সাইডে সেট আপ করে সাপোজ তার এই পোর্শনটা কেটে নিয়ে যাব, তখন সেটার নাম হচ্ছে সাইড মিলিং। ওকে, যখন আমি একদম আমার ওয়ার্কপিস যেটা আছে, ওয়ার্কপিসের একদম একটা পাশে সাইডে মিলিং করব, তখন সেটা হবে সাইড মিলিং। তো স্লটিং এবং সাইড মিলিং মোটামুটি হচ্ছে সিমিলার, রাইট? 112 তানভীর, কিছু বলবা? স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার, হুম, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। কেউ দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ট্রেডল মিলিং হচ্ছে এগেইন স্লটিং সাইড মিলিং মোটামুটি সিমিলার। স্ট্রেডল মিলিং এ যেটা হবে, এই জিনিসটা হচ্ছে আসলে বার, এটাকে অনেক সময় বার বলা হয়, অনেকে আছে এটাকে বলা হয় টুল হোল্ডার, ডাজন্ট ম্যাটার। এটার সাথে যখন একটা মিলিং কাটা অ্যাটাচ থাকে এবং সেখান দিয়ে যখন আমি একদম ওয়ার্কপিসের মাঝখানে কোনো একটা জায়গায় স্লটিং করি, তখন সেটার নাম হচ্ছে স্লটিং। সাইডে যখন করি তখন হচ্ছে সাইড মিলিং। যখন এই ধরনের দুইটা জিনিস, হ্যাঁ, আমার যে রাউন্ড বারটা আছে সেটার সাথে আমি যখন দুইটা কাটা অ্যাটাচ করে ওয়ার্কপিসের বোথ সাইডে মিলিং করব। নরমাল সাইড মিলিং এর ক্ষেত্রে আমি শুধু এক পাশে করছিলাম। ওকে, যখন আমি এখানের মধ্যে আরেকটা টুল কানেক্ট করে, আরেকটা কাটিং টুল কানেক্ট করে বোথ সাইড করব, তখন সেটার নাম হচ্ছে স্ট্রেডল মিলিং। ওকে, সেটা হচ্ছে ডি নাম্বারটা, স্ট্রেডল মিলিং। একদম সাইড মিলিং এর মতোই, জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে বোথ সাইডে আমার কাজ করার ফ্যাসিলিটি থাকবে। ঠিক আছে, আর আচ্ছা, তোমরা ফর্মিং প্রসেসটা পড়ছিলা, রাইট?
ফর্মিং জেনারেটিং মনে আছে? জেনারেটিং এর ক্ষেত্রে কি বলছিলাম যে কাটিং টুলটাকে আমি যে পথে কাটিং করব সেটা হচ্ছে জেনারেটিং প্রসেস। তো এই দুইটা হচ্ছে আসলে জেনারেটিং প্রসেস, ঠিক না? কারণ আমার ওয়ার্কপিস এবং টুলের মুভমেন্ট দিয়ে আমি ফাইনাল শেপটা তৈরি করতেছি। আচ্ছা, যখন আমি ফর্ম মিলিং করব, ঠিক আছে, ফর্মিং প্রসেস মানে মিলিং এ যখন আমি ফর্মিং প্রসেসটা ইনভলভ করব, তখন আসলে কি হবে? যেমন দেখো এখানে আমি একটা অলরেডি আমার একটা মিলিং কাটার আছে, সেটাকে আবার অনেকটা আমি অরবিটাল শেপ নিয়ে আসছি, রাইট? এখানে দেখো একটু ডিফারেন্ট শেপের টুলটা নিজে থেকে একটা টুল তৈরি করছে। কিসের জন্য? কারণ এখানে দেখো যে ওয়ার্কপিস নরমাল স্লট কাটলে এরকম হয় সারফেসটা, রাইট? বাট এই টুলটা দিয়ে যখন আমি করব, তখন যেটা সারফেসটা তৈরি হবে সেটা এরকম হবে। তো এরকম অরবিটাল শেপের যখন আমি স্লট কাটতে চাইবো, তখন ওই শেপের আমার একটা টুল লাগবে, রাইট? এই শেপের এরকম একটা অরবিট শেপের একটা টুল লাগবে। এই জিনিসটাই দেখো এখানের মধ্যে আছে এই নাম্বারে। মানে এটা জাস্ট একটা এক্সাম্পল ফর্ম মিলিং এর। এখন আমি এই শেপের স্লট কাটতে চাইছি, এই জন্য এই শেপের কাটার তৈরি করছি। আমি এখন বিভিন্ন শেপের কাটার থাকতে পারে, ঠিক আছে? তোমরা যখন ল্যাব করবা, ল্যাবের মধ্যে দেখবা যে অনেক ধরনের কাটার আছে। তো এই ধরনের যখন ডিফারেন্ট ডিফারেন্ট কাটার শেপ, কাটারের শেপ যখন আমি ফর্ম করব, তখন সেগুলোকে ফর্মিং প্রসেস বলা হয়। সো ফর্ম মিলিং হচ্ছে অবভিয়াসলি একটা মিলিং প্রসেস, যেখানে আমি আমার চাওয়া অনুযায়ী ডিফারেন্ট শেপের কাটার তৈরি করছি, ঠিক আছে? ফর্ম মিলিং। তো মেইনলি দেখতে পাচ্ছ যে পেরিফেরাল মিলিং, ফেস মিলিং, এইটা পার্থক্য করাই হয়েছিল যে টুলের শেপের কারণে, রাইট? এবং এখন আবার টুলের পজিশনিং এর উপর ডিপেন্ড করে আবার পেরিফেরাল মিলিং কে 5 ভাগে ভাগ করলাম। সিমিলারলি ফেস মিলিং এর ক্ষেত্রেও এরকম সেম ভাবে টুলের পজিশনিং এর উপর বেস করে ফেস মিলিং ও বেস্ট কয়েক টাইপের হবে, ঠিক আছে? ওকে, ফেস মিলিংটা একবার আমরা চিন্তা করি। ফেস মিলিং এ কি ছিল? ফেস মিলিং এ টুলটা, যে আমার যে কাটার গুলা, যে ব্লেড গুলা, সেই ব্লেড গুলা আমার ওয়ার্ক টুলের একদম শেষে কাটা ছিল, রাইট? সেজন্য আমি সেটাকে পারপেন্ডিকুলারলি রাখছিলাম। যেমন দেখো এখানে রোটেশনের ডিরেকশনটাও দেখো ডিফারেন্ট। এটাকে যেহেতু আমি আগেও টার্মটা বলছি যে মানে শোয়ায়ে রাখছি, ওভাবে বলা উচিত না, বললাম যে প্যারালালি রাখছি, ওয়ার্কপিসের সাথে প্যারালালি রাখছি, তখন কিন্তু রোটেশন এই দিকে হচ্ছিল, রাইট? আমার হরাইজন্টাল এক্সিসের সাথে রোটেশন হচ্ছিল। এখন কিন্তু ভার্টিক্যাল এক্সিসের সাথে রোটেশন হবে, ঠিক না? ভার্টিক্যাল এক্সিসের সাথে। কারণ কি? এখন আমি টুলটাকে আগের মতো প্লেস করি নাই, এখন টুলটাকে আমি জাস্ট ওয়ার্কপিসের সাথে পারপেন্ডিকুলারলি রাখছি। কেন? কারণ এখন যদি আমি আগের মতো প্যারালালি রাখি, আমার লাভ কি হবে? আমার তো কাটার গুলা বা ব্লেড গুলা আছে টুলের শেষে, টুলের এন্ডে। তো আমি যদি এখন এটাকে প্যারালালি রাখি, তাহলে তো টুলের সাথে ওয়ার্কপিসে কানেকশনই হবে না, ঠিক না? তো যেহেতু এটা শেষে আছে, এন্ডে আছে, তো আমাকে অবভিয়াসলি সেটাকে কি রাখতে হচ্ছে? পারপেন্ডিকুলারলি রাখতে হচ্ছে, যেন আমার যে কাটিং টুলের শেষে, কাটিং টুলের এন্ডে যে কাটাগুলো আছে, যে ব্লেড গুলো আছে, সেগুলো যেন এখন অপারেট করতে পারে। তো এখন ভার্টিক্যাল এক্সিসের সাথে আমার যে ভার্টিক্যাল এক্সিস আছে, ঠিক আছে, সেই ভার্টিক্যাল এক্সিসের সাথে রোটেশন হচ্ছে। ওকে, ভার্টিক্যাল এক্সিসের সাথে রোটেশন হচ্ছে। ওকে, তো প্রথমটা আগের মতোই। আগেরটা কি ছিল? প্রথমটার নাম ছিল স্ল্যাব মিলিং, ঠিক না? পেরিফেরাল মিলিং এর মধ্যে। ফেস মিলিং এর মধ্যে প্রথমটা হচ্ছে কনভেনশনাল ফেস মিলিং, যেখানে কাটারের যে ডায়ামিটারটা আছে বা উইডথ আছে, সেটা ওয়ার্কপিসের ডায়ামিটার বা উইডথের চাইতে বড় হবে, ঠিক আছে? আগেরটার মতোই সেম। সেকেন্ডটার ক্ষেত্রে পার্শিয়াল ফেস মিলিং। পার্শিয়াল ফেস মিলিং এর ক্ষেত্রে সেম। আমি এখানে কি করছিলাম যে পুরো ওয়ার্কপিসের উইডথের চাইতে এটা বড় ছিল। এখন কি করলাম? এক পাশে, আগে যেরকম সাইড মিলিং ছিল, এখানে হচ্ছে পার্শিয়াল ফেস মিলিং। যখন আমি ওয়ার্কপিসের সাইডে, ঠিক আছে, যখন ওয়ার্কপিসের সাইডে আমি করতে চাইবো, তখন এক পাশ থেকে যখন আমি ম্যাটেরিয়াল রিমুভ করে নিয়ে যাব, তখন সেটার নাম হচ্ছে পার্শিয়াল ফেস মিলিং, ঠিক আছে? এন্ড মিলিং হচ্ছে এক্স্যাক্টলি আগেরটা যেরকম স্লটিং ছিল, এখানে ক্ষেত্রে হচ্ছে এন্ড মিলিং, যে আমার ওয়ার্কপিসের উইডথের চাইতে কাটারের উইডথটা বা কাটিং টুলের উইডথটা কম হবে, তো আমি ওয়ার্কপিসের মধ্যে একটা স্লট কাটতে পারবো। ওকে, এটা দিয়ে যখন আমি কোনো একটা প্রোফাইল কাটবো, ঠিক আছে, মানে এরকম সারফেস আছে, আমি সাপোজ চাইলাম এতটুকু পোরশন কেটে নিয়ে যাব। ওকে, সো আমার ফাইনাল ওয়ার্কপিসের শেপটা হবে এরকম। ওকে, সো আমি কি করব? ম্যাটেরিয়াল যে টুলটা আছে, টুলটাকে এখানের মধ্যে প্লেস করব। টুলটাকে প্লেস করে ওয়ার্কপিসের ফিটটা হবে এই দিক বরাবর। ওকে, এই দিক বরাবর নিয়ে যাব, তো এই ধরনের একটা শেপ কেটে যাবে। তো যখন আমি পাশে কোনো একটা প্রোফাইল কাটতে চাইবো বা যে কোনো পাশে কোনো প্রোফাইল কাটতে চাইবো, সেটার ক্ষেত্রে এই ধরনের
ফ্যাসিলিটি থাকবে, ঠিক আছে? একটা মিনিট, আমরা যদি ভিডিওটাতে একটু খেয়াল করি, যেমন দেখো আমি এদিক বরাবর ফিড দিছি, রাইট? এক মিনিট আমি জাস্ট ফিডটা স্ট্রেট দিচ্ছি, ঠিক আছে? সো টপ সারফেসে কেটে যাচ্ছে। এখন যদি আমি যে টুলটা আছে, টুলটাকে যদি আমি এই জায়গায় প্লেস করতাম, ওকে, এই জায়গায় যদি প্লেস করতাম, প্লেস করে যদি আমি সাইডে পোর্শনে কাটতে চাইতাম, পারতাম না? অবভিয়াসলি পারতাম, কারণ আমি তখন সাইডের পোর্শনটাতে কেটে নিয়ে যেত। তো এখন যদি আমি ওয়ার্কপিসটাকে অন্যদিকে ফিট দিতাম, তো সেই অনুযায়ী সেই পোর্শনটা কেটে যাবে। তো এটাই হচ্ছে আসলে প্রসেসটা সেম, শুধুমাত্র আমি পজিশনিংটা ডিফারেন্ট করতেছি, ওকে? যেমন দেখো এটা হচ্ছে অনেকটা স্লট কাটিং এর মতো, তো এখানে কিন্তু একটা স্লট কেটে যাচ্ছে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে স্লটিং কেন, কারণ আমার যে ওয়ার্কপিসের উইডথ সেটার চাইতে আসলে টুলের উইডথটা কম, টুলের উইডথটা ছোট। তো আমি সেখানে মধ্যে প্রয়োজন অনুযায়ী দেখো কাটতে পারছি। ওয়ার্কপিসটা কিন্তু মুভ হচ্ছে, টুল কিন্তু সামনে পিছিয়ে বা ডানে বামে যাচ্ছে না, রাইট? টুলটা ফিক্স আছে, ওয়ার্কপিসটা যে টেবিলে রাখা আছে সেই টেবিলটাকে আমি মুভ করছি। এটাই হচ্ছে মিলিং এর, সবসময় মনে রাখবা মিলিং এর ক্ষেত্রে প্রসেসটা সেম, ওকে? পেরিফেরাল মিলিং হোক, ফেস মিলিং হোক, আমাদের স্পিড মোশনটা হচ্ছে টুলের মধ্যে আর ফিড মোশনটা হচ্ছে ওয়ার্কপিসের মধ্যে। আচ্ছা, তো সেম প্রোফাইল মিলিং যেটা বললাম, আমি সাইডে যদি আমার প্রয়োজন অনুযায়ী, যেমন এখানে এই পিকচারটা হচ্ছে ডি নাম্বার সেটা, আর যদি আমি সাইডে কাটতে চাই, যে আমি মাঝখানে সেম প্রোফাইলটা যদি আমি মাঝখানে কাটি, তাহলে সেটা হচ্ছে পকেট মিলিং, ঠিক আছে? তো এইগুলাই হচ্ছে আসলে তোমার মাথায় রাখবা, যদি বলা হয় যে কাটিং টুলের পজিশন অনুযায়ী মিলিং অপারেশন গুলা ক্লাসিফিকেশন করো, তোমাকে অবভিয়াসলি পেরিফেরাল মিলিং, ফেস মিলিং তো বলতেই হবে, প্লাস সেগুলোর আন্ডারে যতগুলো ক্লাসিফিকেশন আছে সবগুলা ক্লাসিফিকেশন করতে হবে, ঠিক আছে? মানে পেরিফেরাল মিলিং এর যে 5টা আছে এবং ফেস মিলিং এর যে 5টা আছে, সেই সবগুলা তোমাকে আসলে এক্সপ্লেইন করতে হবে এবং ফিগার ড্র করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবা, এখানে তোমাকে সব সময় ফিগার ড্র করতে হয়। এখন সাপোজ শুধুমাত্র পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং আসলো, ঠিক আছে? সাপোজ বললাম পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং এর মধ্যে ডিফারেন্স লিখো, বা হোয়াট ইজ পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং। এক্স্যাক্টলি যদি সেটা চায়, তাহলে তোমাকে তো আর প্রত্যেকটা এক্সপ্লেইন করতে হচ্ছে না। এখন কোশ্চেন হচ্ছে যে এই ফিগারগুলো তো ড্র করা কঠিন, ঠিক না? তো তোমাকে এই ফিগারগুলো ড্র করতে হচ্ছে না। আচ্ছা, এখানে যে 5টা আছে এই সবগুলোই তো পেরিফেরাল মিলিং, আবার ফেস মিলিং এখানে যে 5টা বা 6টা আছে সবগুলোই তো ফেস মিলিং। তো তোমার যদি এখন জাস্ট পেরিফেরাল মিলিং, ফেস মিলিং আসে, তুমি পেরিফেরাল মিলিং কি লিখবা সেটা লিখে এই 5টার মধ্যে একটা বা দুইটা যে কোনো একটা ফিগার দিলেই হচ্ছে, ঠিক আছে? তখন তোমাকে আর স্ল্যাব মিলিং, স্লটিং, সাইড মিলিং সব লিখতে হবে না, বাট এই পিকচারগুলো তুমি ইউজ করো, কারণ এগুলোই তো হচ্ছে পেরিফেরাল মিলিং, ঠিক না? তো মনে রাখবা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগুলা, প্লাস হচ্ছে পার্থক্য পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং এর মধ্যে পার্থক্য। তো কি কি পার্থক্য? পেরিফেরাল মিলিং এর মধ্যে যেটা বললাম, যে একটা কাটার আছে, কাটারের পেরিফেরি বরাবর মানে তার পরিধি বরাবর, তার বডি বরাবর টুলগুলা কাটা থাকবে, ব্লেড গুলা কাটা থাকবে, ঠিক আছে? আর ফেস মিলিং এর ক্ষেত্রে পেরিফেরি বরাবর তো থাকেই, প্লাস তার ফেসে, তার এন্ডে, ঠিক আছে, এন্ডের মধ্যে কাটাগুলা, ব্লেড গুলা থাকে। আরেকটা জিনিস হচ্ছে পজিশনিং। পজিশনিংটা কিরকম? পেরিফেরাল মিলিং এ ওয়ার্কপিস এবং ওয়ার্কপিসের সাথে প্যারালালি টুলটা সেট করা থাকে, আর ফেস মিলিং এর ক্ষেত্রে ওয়ার্কপিসের সাথে টুলের পজিশনটা থাকে পারপেন্ডিকুলার, ওকে? তো এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য। যে পার্থক্য আছে এই দুইটা দিলা, একটা একটা করে পিকচার দিলা, মানে পিকচার বলতেছি, একটা একটা করে ফিগার দিলা, আর এক্সাম্পল দিয়ে দিলা, যে ফেস মিলিং এর এক্সাম্পল হচ্ছে এন্ড মিলিং বা প্রোফাইল মিলিং, আর পেরিফেরাল মিলিং এর এক্সাম্পল হচ্ছে স্ল্যাব মিলিং বা স্লটিং বা স্লট মিলিং, সাইড মিলিং। এগুলো হচ্ছে পেরিফেরাল মিলিং এর এক্সাম্পল। দ্যাটস এনাফ, ঠিক আছে? এখানে একটু স্মার্টলি আনসার করতে হবে। মেইন পার্থক্য হচ্ছে ওই দুইটাই, সাথে তুমি একটা ফিগার দিয়ে দিলা, সো তোমার আনসারটা কারেক্ট হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল, ঠিক আছে? এখন পেরিফেরাল মিলিং ফেস মিলিং বুঝতে পারছো? কারো কোশ্চেন আছে এই দুইটার মধ্যে? স্যার হ্যাঁ বলো। স্যার এন্ড মিলিং আর ড্রিলিং এর মধ্যে স্যার পার্থক্যটা কোথায়? এন্ড মিলিং এবং ড্রিলিং এর মধ্যে পার্থক্য হচ্ছে, ড্রিলিং এ মেইনলি আমরা একটা হোল তৈরি করি, ওকে, মানে ড্রিল করি, যেখানে মধ্যে হচ্ছে সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, ঠিক আছে? স্লটিং এ হচ্ছে এই জিনিসগুলো অনেক সময় স্লট বলা হয়, অনেক সময় পকেট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও একটা মিনিট।
দেখো স্লট কাটিং এর একটা ভিডিও আছে, এটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তো এখন দেখো এই সারফেসের মধ্যে দেখো তিনটা ড্রিল করা আছে একসাথে, দেখতে পাচ্ছো? 1 2 3 তিনটা ড্রিল। তো ড্রিল এবং স্লটের মধ্যে পার্থক্য হচ্ছে, ড্রিল হচ্ছে জাস্ট নরমাল, আমি একটা সারফেসের মধ্যে ড্রিল করছি, এই ডায়ামিটার দিয়ে ড্রিল করছি, বাট এখানে দেখো একটা পুরো স্লট কাটা আছে। ওকে, এখানে দেখো পুরোটা স্লট কাটা আছে, এই শেপের মধ্যে একটা স্লট কাটা আছে। এই জিনিসটা আমি কখনো ড্রিলিং দিয়ে করতে পারবো না, ঠিক আছে? আমাকে এখানে মিলিং ইউজ করতে হবে, যেখানে আমি ওয়ার্কপিসটাকে ফিট দিছি, যার কারণে আমার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা স্লট কাটা হয়েছে, ঠিক আছে? আর ড্রিলিং হচ্ছে শুধুমাত্র একটা পয়েন্টে যখন আমি ড্রিল করব, ঠিক আছে? সাপোজ এখানে আমি কোনো বোল্ট দিব বা কোনো পেরেক দিব, সেটা ডিফারেন্ট কাজ, বাট এখানে হচ্ছে টোটাল স্লট কাটা। ইঞ্জিনের মধ্যে স্লট কাটা থাকে শ্যাফট বসানোর জন্য, ঠিক আছে? গাড়ির মধ্যে পুরো একটা স্লট কাটা থাকে বনেটের মধ্যে, যেখানে মধ্যে পুরো ইঞ্জিনটা প্লেস করা হয়, সেটা হচ্ছে স্লট মিলিং, সেটা হচ্ছে মিলিং এর পারপাস। মিলিং এবং ড্রিলিং এখানে আলাদা পারপাস, বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে স্যার মানে মুভ হচ্ছে কোনটা স্যার, ওয়ার্ক পিস নাকি স্যার? ওয়ার্কপিস এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবা যে ওয়ার্কপিসটা মুভ হচ্ছে। তুমি যখন ভিডিও চলবে তখন খেয়াল করো, একবার একটু ভালো করে টুলের দিকে তাকাইও, একটু ওয়ার্কপিসের দিকে তাকাইও, তাহলে বুঝতে পারবা। মনে হবে যে টুলটা মুভ হচ্ছে, কিন্তু টুলটা কিন্তু স্টেশনারি। দেখো মুভমেন্টটা হচ্ছে, দেখো টেবিলটা কিন্তু নড়তেছে, দেখো টুলের দিকে ভালো করে তাকাও, টুল কিন্তু ফিক্সড আর টেবিলটা কিন্তু নড়তেছে, ঠিক না? জি জি স্যার। জি স্যার। সবসময় মাথায় রাখবা যে অপারেশন যেটাই হোক, পেরিফেরাল হোক, সরি ভিডিও সাউন্ডটা বন্ধ করি, পেরিফেরাল মিলিং হোক বা ফেস মিলিং হোক, ফিডটা সবসময় দেয়া হচ্ছে টেবিলের মধ্যে, যেখানে মধ্যে আমার ওয়ার্কপিসটা রাখা আছে, সো ওয়ার্কপিস মুভ হবে এটা সব সময়। ওকে, মানে সবসময় বলতে সব মিলিং অপারেশন। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তো এখন আমার খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস গেল, পেরিফেরাল মিলিং এবং ফেস মিলিং। বইয়ে দেখো মিলিং অপারেশন, মিলিং এর বেসিক্সটা সব পড়বা, ঠিক আছে? এখানে কোনো কিছু বাদ দেওয়ার নাই। মিলিং এর মধ্যে যা আছে, মানে সব বলতে বোঝাচ্ছি, এই যে 22.4 মানে মিলিং এর বেসিক্স, সেই জিনিসগুলাই আমার স্লাইডে দেয়া আছে, ঠিক আছে? টাইপস অফ মিলিং অপারেশন, পেরিফেরাল মিলিং এর আন্ডারে যতগুলো আছে, ফেস মিলিং আমি শুধু পয়েন্ট আকারে দিয়েছি, বইয়ের ডেসক্রিপটিভ বইতে লেখা আছে, ঠিক আছে? এটাই শুধু পার্থক্য। ফেস মিলিং হচ্ছে, ফেস মিলিং এ যা যা আছে, কাটিং কন্ডিশনস ইন মিলিং, সেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি এখন টাচ করব, সেটা হচ্ছে মিলিং প্রসেসের ক্লাসিফিকেশন। ওকে, দেখো দুইটার মধ্যে গোলায় না, একটা হচ্ছে মিলিং অপারেশনের ক্লাসিফিকেশন, যেটা অলরেডি পড়াই ফেলছি, ফেস মিলিং, পেরিফেরাল মিলিং। নেক্সটটা হচ্ছে মিলিং প্রসেসের ক্লাসিফিকেশন। ওকে, মিলিং প্রসেসটা কিভাবে আমি চালাইতে পারি। আচ্ছা, আগে যেটা বলছিলাম, মিলিং অপারেশনটা হচ্ছে যে আমি টুলের শেপটা কি রকম এবং টুলের পজিশনটা কি রকম। প্রসেসটা হচ্ছে আমি এখন যদি শুধুমাত্র টুলটাকে আমি প্লেস করে টুলের মধ্যে রোটেশন দিয়ে দিলাম, মিলিং অপারেশন হচ্ছে না, রাইট? এখানে তো টুলটা চালাইলেই তো আমার কাজ হচ্ছে না। ইম্পর্টেন্ট কোন জিনিসটা? ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমি আমার ওয়ার্কপিসটাকে মুভ করতে হচ্ছে, রাইট? ওয়ার্কপিসটাকে আমাকে সরাতে হবে, ওয়ার্কপিসটাকে আমাকে ফিট দিতে হচ্ছে, রাইট? তো সেটা করতে হলে আমাকে দুইটা ওয়ে আছে। ওকে, একটা হচ্ছে আপ মিলিং, একটা হচ্ছে ডাউন মিলিং।
আপ মিলিংটা হচ্ছে যেমন দেখো আমার টুলের রোটেশনের, ঠিক আছে, টুলের রোটেশনের সাথে টুলের রোটেশনের অপোজিটে যদি আমার ফিড দেই, ঠিক আছে, ওয়ার্কপিসটাকে যদি টুলের অপোজিট ডিরেকশনে ফিড দেই তাহলে সেটা হচ্ছে আপ মিলিং। এবং ডাউন মিলিং এর মধ্যে ওয়ার্কপিসের রোটেশন যেদিকে হচ্ছে ফিডটাও আমি সেদিকেই দিব, তাহলে সেটা হবে ডাউন মিলিং। কিছুই বোঝা যায় না, রাইট? দেখো এই দুইটা পিকচার একটু খেয়াল করো। আমার এটা হচ্ছে পেরিফেরাল মিলিং প্রসেস, যেখানে ওয়ার্কপিসটা কোন দিকে ঘুরছে, এই দিক বরাবর ঘুরছে। ওকে, ওয়ার্কপিসের রোটেশনটা হচ্ছে এদিক বরাবর। আমি ওয়ার্কপিসটাকে সাপোজ ধরো এখানে সেট করছি, ওকে, এখানের মধ্যে সেট করছি। সেট করে আমি ফিডটা এই দিক বরাবর দিচ্ছি। ওকে, এদিক বরাবর ফিড দিলে কি হবে, আস্তে আস্তে রোটেশন হচ্ছে আমার এদিক বরাবর, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাচ্ছে, রাইট? এদিক দিয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমি একটু লিনিয়ারলি চিন্তা করি, টুলের ডিরেকশনটা হচ্ছে এইদিকে আর ওয়ার্কপিসের ডিরেকশনটা হচ্ছে তার অপোজিট দিকে। এটা হচ্ছে আপ মিলিং প্রসেস, ঠিক আছে? যখন আমি আমার যে ওয়ার্কপিসটা আছে ওয়ার্কপিসের ফিডটাকে দিব টুলের এগেইনস্টে বা টুলের অপোজিট দিকে, মানে টুলের দিকে আমি একদম ফরওয়ার্ড ডিরেকশনে এসে হিট করব। ওকে, সেটা হচ্ছে আপ মিলিং প্রসেস। এবং ডাউন মিলিং প্রসেসের মধ্যে দেখো আমি এই ওয়ার্কপিসটাকে কমপ্লিটলি ঘুরায়ে এইদিকে নিয়ে আসলাম। ওকে, ঘুরায় এদিকে নিয়ে এসে কি করলাম, সব ক্লিয়ার করে ফেলি। ডিরেকশনটা কিন্তু সেম, ঠিক আছে, কাটারের ডিরেকশনটা সেম, কাটার এদিকে ঘুরছিল, এখনো কাটার এদিকে ঘুরতেছে। ওকে, বাট আমি কি করলাম, ওয়ার্কপিসটাকে ঘুরায় নিয়ে এসে এদিকে এই দিক বরাবর ফিড দিচ্ছি। ওকে, ফিডের ডিরেকশনটা হচ্ছে এদিকে, ওয়ার্কপিসটাকে আমি এখানে সেট করছি, এখানে সেট করে যেদিকে যাচ্ছে, মানে কাটারের ডিরেকশনটা যেদিকে, কাটার রোটেট করে যেদিকে যাচ্ছে আমি সেই দিক বরাবর ফিড দিলাম। তখন কি হবে, তখন ওয়ার্কপিসটা টুলটা নামার সময় কেটে নিয়ে যাবে, নামার সময় কেটে নিয়ে যাবে। আর যখন আপ মিলিং থাকে, আপ মিলিং এ যেহেতু ডিরেকশন এইদিকে, টুলটা ঘুরে 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 উঠার সময় কেটে নিয়ে যায়। ওকে, তো এই জন্য এটার নাম হচ্ছে আপ মিলিং, কারণ উপরের দিকে কেটে নিয়ে যাচ্ছে। আর ডাউন মিলিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে নামার সময় কাটছে। সো এই যে এইটা হচ্ছে চিপ। চিপ তো মনে আছে, চিপ কোন জিনিস? চিপ জিনিস হচ্ছে যে ম্যাটেরিয়ালটা রিমুভ হয়। তো চিপটা উপরের দিকে থ্রো হয় হচ্ছে আপ মিলিং এর ক্ষেত্রে, কারণ সেটা মানে উপরের দিকে উঠার সময় কাটছে। আর ডাউন মিলিং এ কি করা হয়, যেহেতু একই দিকে ডিরেকশন, নামার সময়ই কিন্তু কন্টাক্টে চলে আসছে, রাইট? ডাউন মিলিং এ নামার সময়ই কিন্তু টুলের সাথে ওয়ার্কপিসে কন্টাক্ট হচ্ছে, তো সেই জিনিসগুলোকে নিচের দিকে থ্রো করে। ওকে, এই ডিরেকশনে চিপটা রিমুভ হয়। তো এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে ডাউন মিলিং। ঠিক আছে, দুইটারই অ্যাডভান্টেজ আছে, দুইটারই ডিসঅ্যাডভান্টেজ আছে। তবে কমন সেন্স অনুযায়ী যেটা সবসময় চিন্তা করা হয় যে আপ মিলিং এর চাইতে ডাউন মিলিং এর অ্যাডভান্টেজটা বেশি। তার কারণ হচ্ছে কি, তুমি যত স্ট্রংলি হোল্ড করো ওয়ার্কপিসটাকে, যখন সবসময় কিন্তু আপ মিলিং এর মধ্যে কি হচ্ছে, কাটারটা উপরের দিকে একটা প্রেসার দিচ্ছে, ঠিক আছে, উপরের দিকে একটা প্রেসার দিচ্ছে, যার কারণে ওয়ার্কপিসটা অনেক সময় কি হয়, প্রেসারের কারণে ওয়ার্কপিসটা তোমার টেবিল থেকে উঠে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আপ মিলিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আপ মিলিং প্রসেসটা কি করে অনেক সময় ওয়ার্কপিসটাকে টেবিল থেকে লিফট করে ফেলে। বা ডাউন মিলিং এর যে সুবিধাটা হচ্ছে যে ডাউনওয়ার্ড ফোর্সের কারণে উল্টা উঠে তো আসেই না, বরং উল্টা আরো টেবিলের মধ্যে সেটা স্ট্রংলি ফিক্স হয়ে থাকে। ঠিক আছে, বাট ডাউন মিলিং এ যে ডাউন মিলিং এর আরো যে অ্যাডভান্টেজটা আছে, যেখানে কম ফোর্স লাগতেছে, কারণ অবভিয়াসলি তোমাকে যেহেতু অত স্ট্রংলি ধরে রাখার প্রয়োজন নাই, কারণ টুলটাই কি করছে, টুলটাই চাপায় রাখতেছে আমাদের ওয়ার্কপিসটাকে, যার কারণে এত বেশি ফোর্সের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে পরে আসি, আগে মেইনলি আপ মিলিং এবং ডাউন মিলিং এর যে মূল কথাগুলা সেগুলাতে আগে একটু ফোকাস করি। তো এটাই হচ্ছে মেইন বিষয়, যে এখানে মধ্যে আপ মিলিং এর মধ্যে যে ডিরেকশনে কাটারটা যাচ্ছে তার অপোজিট দিকে ফিড দেওয়া হয়, এবং ডাউন মিলিং এ যেদিকে আমার কাটারটা রোটেট করে যাচ্ছে এক্স্যাক্টলি সেই দিকেই আমি ফিডটা দিচ্ছি। তো এটাই হচ্ছে আপ মিলিং ডাউন মিলিং এর ফার্স্ট ডিফারেন্স। আচ্ছা, আপ মিলিং এ যেতে হয়
এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, লেখা আছে দেখো শুরুতে একদম ফার্স্ট সেন্টেন্সটা, আপলিং এর ক্ষেত্রে the chip thickness starts at 0 and increases towards the end of the cut। এই জিনিসটা দিয়ে এটা বোঝানো হচ্ছে, যেমন দেখো ফার্স্টে কিন্তু কি হচ্ছে, ফার্স্টে কোন জিনিসটা কন্টাক্টে আসছে, কাটিং টুলের একদম এন্ডের পয়েন্টটা, ঠিক আছে। এর কারণে যা হয় আপমিলিং এ যে চিপটা রিমুভ হয় সেটা কি হয়, starts at 0 thickness and increases toward the end of the cut। মানে প্রথমে ছোট থেকে শুরু হয় এবং শেষে আস্তে আস্তে চিপের থিকনেসটা বাড়তে থাকে, ঠিক আছে। বাট ডাউন মিলিং এ কি হচ্ছে দেখো, ডাউন মিলিং এ যখন নিচের দিকে নামতেছে এক্স্যাক্টলি দেখো তার পয়েন্টটা, মানে তার পয়েন্টটা না, তার পুরো এইজটাই কিন্তু ওয়ার্কপিসের সাথে লাগতেছে। তার কারণে প্রথমে যে পোরশনটা রিমুভ হচ্ছে সেটা অনেক থিক, ঠিক আছে। সেই কারণে ডাউন মিলিং এর ক্ষেত্রে চিপটা প্রথমে মোটা হয়ে শুরু হয় এবং লাস্টে যত নিচের দিকে যাইতে থাকে তত বেশি শার্প হইতে থাকে। আর আপ মিলিং এর ক্ষেত্রে দেখো প্রথমে কিন্তু এক্সাক্ট তার, দেখো এই 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 প্রশ্নটাতে একটু খেয়াল করো, এখানে আমাদের কি হচ্ছে দেখো, এক্স্যাক্টলি তার শার্প এন্ডটা, মানে কাটিং টুলের শার্প যে এন্ডটা আছে, লাস্টের যে পয়েন্টটা আছে সেটা ওয়ার্কপিসের সাথে কানেক্ট হচ্ছে এবং আস্তে আস্তে কি করতেছে, অনেকটা চামচ দিয়ে যেভাবে আমরা তুলি সেভাবে তুলে নিয়ে যাচ্ছে। তো সেটার কারণে ফার্স্ট অফ অল শার্প থাকে, কারণ প্রথম যে চিপটা রিমুভ হচ্ছে সেটা থিকনেস ফার্স্টে কম থাকে এবং যত উপরের দিকে যাইতে থাকে তত ফুল বডি কন্টাক্ট হয় এবং তার থিকনেসটা, চিপের থিকনেসটা বাড়তে থাকে, ঠিক আছে। আমি আরেকবার জিনিসটা একটু রিপিট করি কারণ জিনিসটা বোঝা জরুরি। দেখো এখানের মধ্যে কি হচ্ছে, তোমার তার পয়েন্টের সাথে কন্টাক্ট হচ্ছে না, ফার্স্টেই কন্টাক্ট হয়ে যাচ্ছে তার এই যে এই পোরশন শার্প এজের সাথে, যার কারণে প্রথমে বড় শেপের মেটেরিয়াল কাটতেছে এবং যত আস্তে আস্তে যাচ্ছে তত তার থিকনেসটা কমবে, রাইট। কারণ আস্তে আস্তে তার পয়েন্টের সাথে কন্টাক্ট হবে, ফার্স্টে এইজের সাথে কন্টাক্ট হয়েছে, বাট এখানে ফার্স্টেই পয়েন্টের সাথে কন্টাক্ট হয়েছে, শার্প এইজের মাধ্যমে ফার্স্টে এই পোরশনটা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে যখন তুলে নিয়ে যাবে, যে তোলার সাথে সাথে তার থিকনেসটা বাড়তে থাকবে চিপে এবং ফাইনালি চিপটা এই শেপের হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপ মিলিং এর ক্ষেত্রে, আর ডাউন মিলিং এর ক্ষেত্রে এই শেপের চিপ রিমুভ হচ্ছে, ওকে। তো এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স পাইলাম। আচ্ছা, আর কোন বিষয়গুলো এখানের মধ্যে দেখতে হয়, যে যেহেতু এখন দেখো ডাইরেক্ট কন্টাক্ট হচ্ছে আপ মিলিং এর মধ্যে, আপ মিলিং এর মধ্যে একদম অপোজিট একটা কলিশন হচ্ছে, আমি যেদিকে টুল আসতেছে তার অপোজিট দিকে জুড়ে মানে ওয়ার্কপিসটাকে ফিট দিচ্ছি, সেই কারণে ফ্রিকশনটা বেশি হচ্ছে, হাই টেম্পারেচার তৈরি হবে এবং এখানে একটু প্রিকশন রাখতে হয় আপ মিলিং এর ক্ষেত্রে, যে এই খুব হিট কি বেশি তৈরি হয়ে যাচ্ছে কিনা সেই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এই সব কিছুর ইফেক্টটা পড়ে গিয়ে হচ্ছে কাটারের মধ্যে এবং কাটারটা আস্তে আস্তে উইক হয়ে যায়, তাড়াতাড়ি উইক হয়ে যায়, ঠিক আছে। এই জন্য রিডিউসেস দ্য টুল লাইফ, এই কথাটা বলা হচ্ছে যে আপমিলিং এর ক্ষেত্রে টুল লাইফটা কমে যায়। কিসের জন্য? কারণ এত বেশি ইম্প্যাক্ট, হাই ইম্প্যাক্ট হচ্ছে, ফ্রিকশন তৈরি হচ্ছে, টেম্পারেচার তৈরি হচ্ছে, সবগুলারই অ্যাডভার্স এফেক্ট গিয়া পড়ে কাঠারের উপর, ঠিক আছে। সেই জিনিসগুলো প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি আগেই বলে ফেলছি, যে কাটিং ফোর্সেস টেন্ড টু পুশ দ্য কাটার এন্ড ওয়ার্কপিস অ্যাওয়ে ফ্রম ইচ আদার, মানে ধাক্কার কারণে কি হয়, একটু আগে বলছিলাম না যে ধাক্কার কারণে ইম্প্যাক্টটা বেশি হয়, হ্যাঁ। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে উঠায় নিয়ে আসতে চায় ওয়ার্কপিসটাকে, টেবিল থেকে তুলে নিয়ে আসতে চায়। এই ধরনের যত প্রবলেম আছে সেই সব প্রবলেমগুলো সলিউশন পাওয়া যায় আসলে ডাউন মিলিং এর মধ্যে, ঠিক আছে। ডাউন মিলিং এর মধ্যে যেটা হয় এক্স্যাক্টলি অপোজিট, যেমন আগে কি বলছিলাম, চিপ থিকনেস 0 থেকে শুরু হয়ে এন্ড পর্যন্ত বাড়তে থাকে, রাইট। আপ মিলিং এর ক্ষেত্রে, ডাউন মিলিং এর ক্ষেত্রে একদম তার অপোজিট, শুরুতে হেভি থিকনেস থাকে, যত আস্তে যাইতে থাকে সেটা শার্প হতে থাকে। এছাড়া আর যতগুলা প্রবলেম ছিল, যে ফ্রিকশন টিকশন বেশি ছিল, হাই কলিশন ছিল, টেম্পারেচার বেশি রাইজ হতো, টুল লাইফ কমে যেত, সেই সব প্রবলেম গুলা এখানের মধ্যে ডাউন মিলিং এর মধ্যে আর থাকে না। সেগুলো হচ্ছে ওগুলোর যেটা আপমিলিং এর ক্ষেত্রে যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, এই ক্ষেত্রে সেগুলো অ্যাডভান্টেজ থাকে। তো এগুলাই হচ্ছে তার ডিফারেন্স, ওকে। ডিফারেন্সটা আগে যে জিনিসগুলো লেখা ছিল এখানে আমি আবার ভাগ করে দিছি, এই মানে এটা তোমাদের বইয়ে নাই, ওকে। এই আপমিলিং এবং ডাউন মিলিং এর মানে পার্থক্য এইভাবে করে দেয়া নাই, বইয়ে অবভিয়াসলি এক্সপ্লেইন করা আছে। আমি তোমাদের সুবিধার জন্য যদি ডিফারেন্স ডাইরেক্টলি পড়তে চাও তাহলে এখান থেকে এক্স্যাক্টলি ডিফারেন্স গুলো পাবা, ঠিক আছে। যে কথাগুলো অলরেডি বলে ফেলছি, যে ডিরেকশন হচ্ছে অপোজিট, কাটার
ফিডের মোশনের অপোজিট হচ্ছে আপ মিলিং এ, আর এটার ক্ষেত্রে হচ্ছে সেম ডিরেকশন। কাটার কাটার রোটেট হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এক্ষেত্রে কাটার রোটেট হচ্ছে ক্লকওয়াইজ। মেটেরিয়ালের ক্ষেত্রে কাটিং চিপসের ক্ষেত্রে বললাম যে আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, এবং ডাউন মিলিং এর ক্ষেত্রে চিপ গুলা ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স, ফোর্থ পয়েন্টটা, যেখানে লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স লাগতেছে আপ মিলিং এর ক্ষেত্রে, যেটা বললাম তার কারণ কি, একটা অপোজিটে যাচ্ছে, সো ইম্প্যাক্টটা খুব স্ট্রং হচ্ছে, যে কারণে বেশি ফোর্স দিতে হয়। ডাউন মিলিং এর ক্ষেত্রে যেহেতু দুইটা একই দিকে যাচ্ছে, সো বলা যায় যে কাটারটা ওয়ার্কপিসটাকে নিয়েই যাবে, ঠিক আছে, এখানের মধ্যে কম পরিমাণ ফোর্স লাগে, এবং যেহেতু এখানে ইম্প্যাক্ট বেশি, ফ্রিকশন বেশি, সো সারফেস ফিনিশটা কম, এই ক্ষেত্রে হচ্ছে বেটার সারফেস ফিনিশ। চিপ উইডথের ক্ষেত্রে যেটা বললাম 0 থেকে শুরু করে হাই হয়, মানে এটা আপ মিলিং এর ক্ষেত্রে চিপ থিকনেসটা 0 থেকে শুরু হয় এবং আস্তে আস্তে বাড়তে থাকে, যে জিনিসটা একটু আগে বুঝাইলাম। আর ডাউন মিলিং এর ক্ষেত্রে সেটা প্রথমে বড় থাকে, এরপর আস্তে আস্তে সেটা রিডিউস হতে হতে ছোট হয়। আর টুল ওয়্যার রেট, আপ মিলিং এর ক্ষেত্রে টুল ওয়্যার রেটটা অনেক বেশি। টুল ওয়্যার রেট মানে বুঝতেছো তো, মানে টুলটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আর ডাউন মিলিং এর ক্ষেত্রে টুল ওয়্যার রেটটা কম। সবই ভালো, ডাউন মিলিং এর ক্ষেত্রে সবই অ্যাডভান্টেজ। তাহলে আমরা আপ মিলিং কেন করি, সেটা একটা প্রশ্ন আছে। আপ মিলিং সেই ক্ষেত্রে করি যেখানে হেভি মেটেরিয়াল রিমুভাল দরকার, যেখানে অনেক তাড়াতাড়ি আমাকে বেশি পরিমাণে মেটেরিয়াল রিমুভ করতে হবে, তখন আপ মিলিংটা কমপ্লিট করা হয়, যাতে আমি তাড়াতাড়ি মেটেরিয়াল রিমুভ করতে পারি। কারণ যেহেতু এই দুইটা অপোজিট ডিরেকশনে আসতেছে, তো পুরো সময়টাতেই কিন্তু মেটেরিয়ালটাকে তাড়াতাড়ি রিমুভ করে নেওয়া পসিবল হচ্ছে। বাট ডাউন মিলিং এর ক্ষেত্রে যেহেতু নিচে নামার সময় কাটতেছে, তার কারণে কম পরিমাণ মেটেরিয়াল কাটা সম্ভব হয়। এটাই হচ্ছে একমাত্র ডিসঅ্যাডভান্টেজ ডাউন মিলিং এ, যেটা হচ্ছে টাইম কনজিউমিং, যে আস্তে আস্তে মেটেরিয়াল রিমুভ করবে, কম কম করে করবে, বাট সময় লাগবে। আর আপ মিলিং এর ক্ষেত্রে তাড়াতাড়ি মেটেরিয়াল রিমুভ হয়ে যাবে, যত অসুবিধাই থাকুক, ফোর্স বেশি, ফ্রিকশন বেশি, টুল মেটেরিয়াল ওয়েস্ট হয়ে যাচ্ছে, টুল মেটেরিয়াল ওয়্যার হয়ে যাচ্ছে, এই ধরনের যত প্রবলেম থাকুক, বাট বেশি পরিমাণে মেটেরিয়াল রিমুভ করা হবে, যার কারণে অপারেশনটা লেস টাইম কনজিউমিং হয়। এটাই হচ্ছে আপ মিলিং এর একমাত্র অ্যাডভান্টেজ। ওকে, তো বেসিক্যালি আপ মিলিং এবং ডাউন মিলিং হচ্ছে আমার, স্যার এই জিনিসটা একটু স্যার আরেকবার বলেন তো স্যার, কেন তাড়াতাড়ি বেশি পরিমাণ রিমুভ করা হয় ম্যাটেরিয়াল? কারণ যখন উপরের দিকে উঠার সময় কেটে নিয়ে যাবে, তখন অবভিয়াসলি তার প্রথমেই কন্টাক্টটা হচ্ছে কাটিং পয়েন্টের সাথে, তো পয়েন্ট থেকে পুরোপুরি তার উইডথ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে উঠে যাবে, মেটেরিয়ালটা কেটে নিয়ে যাবে। বাট ডাউন মিলিং এর ক্ষেত্রে জাস্ট যখন নামতেছে, ওয়ার্কপিসটা ঘুরে যখন জাস্ট নামতেছে, শুধুমাত্র সেই সময়টাতেই মেটেরিয়াল রিমুভ হয়, ঠিক আছে। তার প্রবলেম এই কারণে কি হচ্ছে, যখনই এই পরিমাণ মেটেরিয়ালটা রিমুভ হয়ে যায়, তখন আর ওয়ার্কপিসের সাথে টুলের কন্টাক্ট থাকে না উঠার সময়। বাট আপ মিলিং এর ক্ষেত্রে কি হয়, সে যখন উঠে যেতে থাকে, সেই পুরো সময়টাতেই কিন্তু সে মেটেরিয়াল রিমুভ করতে থাকে। তো এই জন্য অনেক সময় দেখা যায় আপ মিলিং এর ক্ষেত্রে একটা পাসেই দেখা যাচ্ছে সে ওয়ার্কপিসের পুরো লেন্থটা কভার করে ফেলতেছে উঠার সময়, বেশি পরিমাণ মেটেরিয়াল রিমুভ হয়ে যাচ্ছে। বাট ডাউন মিলিং এর ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র নামার সময় কাটতেছে, যার কারণে ওই যে পোর্শনটা কন্ট্রাক্টে আসতেছে, শুধুমাত্র ওইখান থেকেই মেটেরিয়াল রিমুভ করছে, পরে আবার আমাকে ফিড দিতে হচ্ছে। বেশ কয়েকটা পাসে মেটেরিয়াল রিমুভ হয়, যদিও স্মুথ হয়, বাট বেশ কয়েকটা পাস লাগতেছে। বাট আপ মিলিং এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এখানে যেহেতু হেভি কন্টাক্ট আছে অলরেডি, তো অলরেডি বেশি পরিমাণ মেটেরিয়াল সে রিমুভ করে নিয়ে যেতে পারছে, ঠিক আছে। ওকে, তো এইটা হচ্ছে আপ মিলিং এবং ডাউন মিলিং, অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের, শুধুমাত্র এই থিওরি কোর্সের জন্য না। আপ মিলিং ডাউন মিলিং হচ্ছে কমন ইন্টারভিউ ইন্টারভিউ না ভাইবা বোর্ডের কোয়েশ্চন, যখন তোমাদের ভাইবা হবে, তখন ভাইবার ক্ষেত্রে খুবই কমন কোয়েশ্চন, যে আপ মিলিং ডাউন মিলিং এর পার্থক্য কি, বা এই ক্ষেত্রে ওরিয়েন্টেশন গুলা কি। সো মিলিং এর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হচ্ছে যে টুলের সেটআপ কিরকম, ওয়ার্কপিসের সেটআপ কিরকম, মুভমেন্ট গুলা কিরকম, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে এই সব যা ক্লাসিফিকেশন আছে। ওকে, আচ্ছা, মিলিং মেশিনের যে ব্যাখ্যা বা ডেসক্রিপশন, এগুলা যা যা আছে, এগুলো আমরা সব ল্যাবে পড়বো, ঠিক আছে। এখানের মধ্যে দেখবা মিলিং মেশিনের দুই ধরনের মিলিং মেশিন আছে, দুই টাইপের মিলিং মেশিন আমাদের ল্যাবে আছে। মিলিং মেশিনের পার্ট যেগুলা, ঠিক আছে, মিলিং মেশিনের পার্ট যেগুলা, সেগুলো আমরা ডাইরেক্ট ল্যাবে দেখবো, মেশিন থেকে দেখবো, পিকচার থেকে দেখার আমাদের প্রয়োজন নাই। আমরা যখন ল্যাব হবে, তখন ল্যাবে এই জিনিসগুলো কভার হবে, MP1 লেভেল হবে, ওয়ার্কশপ প্র্যাকটিস লেভেল হবে, ঠিক আছে। মানে লেভেল 1 টার্ম 1 এর যে ল্যাব ছিল সেখানেও কভার করা হবে, লেভেল 1 টার্ম 2 যে ল্যাব আছে সেখানেও কভার করা হবে, ঠিক আছে। তো এখন যেটা বললাম, ভালো করে পড়তে হচ্ছে তোমাকে আর্টিকেল নাম্বার 22.1
22.4 যেখানে আছে মিলিং, 22.4.1 এর মধ্যে আছে টাইপস অফ মিলিং অপারেশন, পেরিফেরাল মিলিং, ফেস মিলিং। পেরিফেরাল মিলিং এর আন্ডারে দেখবা একটু করে আপ মিলিং ডাউন মিলিং এর মধ্যে কথাগুলো লেখা আছে, বাট সেগুলো আমি একটু ইলাবোরেটলি এখানের মধ্যে দিছি, ঠিক আছে? এখানের মধ্যে আপ মিলিং ডাউন মিলিংটা একটু ইলাবোরেটলি দেওয়া আছে, বই থেকে পড়বা, বই পড়ার পর এখান থেকে পড়বা। মনে রাখবা বই হচ্ছে মেইন গাইডলাইন, ওকে? বই সবসময় শুধু আমার কোর্সের না, সবসময় 4 বছর হোক বা এরপরেও হায়ার স্টাডি করো, যেটাই করো, বইয়ের উপরে কিছু নাই, ঠিক আছে? কোনো স্যার কোনো কোর্স ম্যাটেরিয়াল দিক বা না দিক, ইন্টারনেটে যাই থাকুক, ইউটিউবে ভিডিও দেখো, যাই দেখো, মেইন তোমার গাইডলাইন হচ্ছে টেক্সট বুক। বই বেশি করে পড়তে হবে এবং বই কিনতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাজেশন, অর্ডার, যাই বলো, অ্যাডভাইস, যেটাই বলো না কেন, বই কিনবা, ঠিক আছে? বই কিনে বই ফলো করবা। পিডিএফ থাক বা তুমি ফটোকপি করে নিয়ে আসো, ছবি তুলে নিয়ে আসো, স্ক্যান করে নিয়ে আসো, যা ইচ্ছা করো, সেটা ডাজন্ট ম্যাটার, বই যেন থাকে, ঠিক আছে? বই কাজে লাগে। বই শুধুমাত্র সেমিস্টারে কোর্সে লাগে এমন না, বই পরেও কাজে লাগে, ঠিক আছে? তো এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং এ একটু ফলো করার চেষ্টা করবা, যে বইয়ের হার্ড কপি থাকলেই তোমার পড়া ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলার আছে কারো? আচ্ছা, না থাকলে ভেরি গুড। আজকে ক্লাস আশা করি সবার কাছে ভালো লাগছে। নেক্সট উইকে আমরা পড়বো আরেকটা, না, নেক্সট উইকে মিলিং এবং ড্রিলিং এর ম্যাথ পড়বো, ঠিক আছে? মিলিং ড্রিলিং ম্যাথ শেষ হলে এরপরে নেক্সট মেশিনিং প্রসেস আছে, শেপিং, প্লেনিং, ব্রোচিং, তিনটা আছে, সেই তিনটা আমরা 2 ক্লাসে কভার করবো। ওকে, সো আশা করা যায় নেক্সট 3টা বা খুব বেশি হলে নেক্সট 4টা ক্লাসে আমাদের মেশিনিংটা কমপ্লিট হবে। এরপরে আমরা আমার যে হাফ আছে কোর্সে, সেই হাফে আরেকটা পোরশন আছে জয়েনিং প্রসেস, সেটাতে যাব। ওকে, তো আজকে ক্লাসটা এতটুকুই। সবাইকে থ্যাংক ইউ। নেক্সট উইকে ইনশাআল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাটেন্ডেন্স কারো দেওয়ার বাকি থাকলে দিয়ে দাও, 1 মিনিট টাইম আছে, 1 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।